ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য এক্সট্রিম নলেজ। আজ থেকে তোমাদের সায়েন্সের ওপর সিরিজ চালু হলো, যেখানে ফিজিক্স দিয়ে শুরু হয়েছে। ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, ইংলিশে যাকে বলা হয় ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। চ্যাপ্টারটা খুব সহজ হলেও এইটা তোমাদের কাছে কিন্তু খুব একটা ভাইটাল চ্যাপ্টার, কারণ এখান থেকে 2 মার্কস ডেফিনেটলি বাঁধা। কারণ কি, তোমরা দেখে থাকবে প্রত্যেক পরীক্ষাতেই কোনো না কোনো সেটে এই মাত্রা রিলেটেড কোশ্চেন্স আসেই। বলা হয় ত্বরণের মাত্রা কি, গতিবেগের মাত্রা কি। তো তোমরা কি করতে, মাত্রাগুলোকে মুখস্থ করার চেষ্টা করতে। তো মাত্রাকে মুখস্থ করার কোনো দরকার নেই, মাত্রা মুখস্থ করাটা হচ্ছে বোকামি। মাত্রা কি করে বানাতে হয় ওটা আমাদের জানতে হবে, যেটা আমরা এই ক্লাসে শিখবো, মাত্রা কি করে বানাতে হয়। এবং এই ভৌত রাশি জিনিসটা কি সেটা আমরা দেখবো আজকে। এবং ভৌত রাশির পরিমাপ, এই যে লেখা আছে পরিমাপ, এই পরিমাপটাই কেন প্রয়োজন হলো সেটাও এই ক্লাসে বলা হবে। তো চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য। এখানে ফিজিক্সের টপিক ওয়াইজ প্রত্যেকটা ক্লাস করা হবে। তো আজকে ফার্স্ট চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। আচ্ছা, এই ভৌত রাশি জানার আগে তোমাদেরকে জানতে হবে ফিজিক্স মানে কি, পদার্থবিদ্যা। তাই ফিজিক্স মানে কি বললাম, পদার্থবিদ্যা। পদার্থ মানেটা কি, পদার্থবিদ্যা মানেটা কি? পদার্থ মানে হলো গিয়ে প্রকৃতির বিভিন্ন উপাদান, ইট, কাঠ, পাথর, বালি, যা দেখি আমার চারপাশের পরিবেশে সেগুলো হচ্ছে পদার্থ। তোমরা যেটা এখন পড়াশোনা করছো, পেন, খাতা, এগুলো একটা পদার্থ। আমি যেটা তোমাদের ক্লাস নিচ্ছি, পেন, ট্যাব, ল্যাপটপ, এগুলোও পদার্থ। তাহলে আমার পেন, ট্যাব, তোমাদের খাতা বা ইট, কাঠ, পাথর, লোহা, সবগুলো কি একই পদার্থ? ভালো করে বোঝো। ধরো আমি জল বললাম একটা পদার্থ, সেরকমই লোহা বললাম আবার একটা পদার্থ। এই দুটো কি একই? জল আর লোহা কি একই? নিশ্চয় নয়। তাহলে পদার্থ কত প্রকারের হয় সেটা আমাকে জানতে হবে। পদার্থ কত প্রকারের হয় না, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থ। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থ। মৌলিক পদার্থ মানে কি? মৌলিক পদার্থ ইংরেজি থেকে বলা হয় এলিমেন্ট, মানে যে পদার্থ নিজেই প্রকৃতিতে বিলং করে, অন্য কারো সাহায্য ছাড়া। যেই পদার্থ সমজাতীয় গ্রুপের সঙ্গে বিলং করে তাকে বলা হয় মৌলিক পদার্থ। বুঝতে পারলেন আশা করি। একটা উদাহরণের সাহায্যে দেখো, যেমন লেখা আছে হাইড্রোজেন ও অক্সিজেন ইত্যাদি হলো মৌলিক পদার্থ। আচ্ছা, তোমরা বলো হাইড্রোজেনের সংকেত কি? H2। অক্সিজেনের সংকেত কি? ও, প্রকৃতিতে থাকে O2 রূপে, নাকি? তাহলে এখানে আমাকে বলো, এই যে হাইড্রোজেনের সংকেত H, প্রকৃতিতে থাকে H2 রূপে, আর অক্সিজেনের সংকেত O, প্রকৃতিতে থাকে O2 রূপে। এখানে H ছাড়া অন্য কোনো এলিমেন্ট আছে? এই হাইড্রোজেনে H ছাড়া অন্য কোনো এলিমেন্ট আছে আর অন্য কোনো পদার্থ আছে? আর H এর সঙ্গে, H মানে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন আছে নাকি, কার্বন আছে নাকি, লোহা আছে, তামা আছে, কিছু আছে? কিছু নেই। হাইড্রোজেন একাই বিলং করছে। হ্যাঁ, হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রকৃতিতে বিলং করছে, সেটা আলাদা, কিন্তু একই গ্রুপের না, এরা দুজন তো একই গ্রুপের। তাহলে মৌলিক পদার্থ কাকে বলছি আমরা? সমজাতীয় গ্রুপের যেগুলো বিলং করছে তাকে বলা হয় মৌলিক পদার্থ। ক্লিয়ার? সমজাতীয় গ্রুপ হতে হবে, তাকে বলে মৌলিক পদার্থ। যেগুলো পৃথিবীতে ফ্রিলি বিলং করে, সমজাতীয় গ্রুপ, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, একে বলে মৌলিক পদার্থ। সেরকমই আবার দেখো যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ মানে হলো গিয়ে
বিভিন্ন প্রকার এলিমেন্ট মানে বিভিন্ন প্রকার মৌলিক পদার্থ যুক্ত হয়ে যে নতুন এক পদার্থের সৃষ্টি করে তাকে বলা হয় গিয়ে যৌগিক পদার্থ। কি বললাম? বিভিন্ন প্রকার এলিমেন্ট যুক্ত হয়ে যে নতুন পদার্থের সৃষ্টি করে তাকে বলা হয় যৌগিক পদার্থ। যেরকম কি দেখো, জল, জলের সংকেত কি? না H2O, জলের সংকেত H2O। এইখানে দেখো, এবার দেখো মৌলিক পদার্থ আর এই যে যৌগিক পদার্থের মধ্যে পার্থক্যটা। তো এখানের মধ্যে মৌলিক পদার্থ কি কি হবে না, H এই একটা অন্য এলিমেন্ট, আর এই যে O এইটা একটা অন্য এলিমেন্ট। তাহলে H নিজে মৌলিক পদার্থ আর O নিজে মৌলিক পদার্থ, এই দুটো যুক্ত হয়ে বানিয়েছে H2O। এবার H2টা কেন হলো ওটা অন্য ক্লাসে বলবো, এটা এখন বলতে হবে না, বললে তোমরা বুঝতে হবে না, ওটা যখন বন্ডিং পড়াবো তখন বলবো, ওটা কেমিস্ট্রি বলবো। তাহলে H2O দেখো, এই দুটো জিনিস মিশে একটা নতুন এলিমেন্ট তৈরি, নতুন পদার্থ তৈরি করলো, যার নাম হচ্ছে জল। হাইড্রোজেন 2 অণু মিশলো আর অক্সিজেন 1 অণু মিশলো, দিয়ে নতুন একটা পদার্থ তৈরি হলো যার নাম হলো গিয়ে জল, সংকেত H2O। তাহলে জল দেখো হাইড্রোজেন আর অক্সিজেন দুটোকে নিয়ে হচ্ছে, জল হাইড্রোজেন আর অক্সিজেন দুটোকে নিয়ে হচ্ছে। দুটো কি একই গ্রুপের? না, এইটা হাইড্রোজেন আর এটা অক্সিজেন, দুটো একই পদার্থ নয়। তাহলে বিভিন্ন গ্রুপের পদার্থ যুক্ত হয়ে যে নতুন পদার্থের সৃষ্টি করে তাকে বলা হয় যৌগিক পদার্থ, ইংলিশে বলা হয় কম্পাউন্ড। ক্লিয়ার? ইংলিশে বলা হয় কম্পাউন্ড। সেরকমই নুন দেখো, নুনের সংকেত কি তোমরা বলবে? NaCl, সোডিয়াম ক্লোরাইড নুনের সংকেত। এখানেও দেখো এই Na হচ্ছে একটা এলিমেন্ট, সোডিয়াম, আর Clটা হচ্ছে ক্লোরিন। তাহলে এখানেও দেখো দুটো ভিন্ন গ্রুপ, দুটো ভিন্ন এলিমেন্ট যুক্ত হয়ে নতুন একটা পদার্থের জন্ম দিয়েছে যার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, বাংলায় একে বলে নুন। তাহলে এ হলো গিয়ে কম্পাউন্ড। ক্লিয়ার? তাহলে তোমরা মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থের ডিফারেন্সটা বুঝতে পারছো, খেয়াল করতে পারছো? মৌলিক পদার্থ কি? যেগুলো নিজেরাই বিলং করতে পারে ফ্রিলি, অন্য কারো সাহায্য ছাড়া, হাইড্রোজেন অক্সিজেন নিজেরাই বিলং করতে পারে। আর যৌগিক পদার্থ কি না, বিভিন্ন প্রকার এলিমেন্ট যুক্ত হয়ে যখন নতুন পদার্থের সৃষ্টি করে তাকে বলা হয় যৌগিক পদার্থ। ঠিক আছে? ইংলিশে বলা হয় কম্পাউন্ড। এবার কি মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ নামটা শুনে তোমরা আন্দাজ করতে পারছো, মিশ্র পদার্থ মানে কি? এর মধ্যে মৌলিক পদার্থ যেমন থাকবে সেরকম এর মধ্যে যৌগিক পদার্থ থাকবে। মিশ্র পদার্থ মানে কি? দুটোকে মিশিয়ে। মিশ্র মানে কি? দুটোকে মিশিয়ে, মানে এর মধ্যে যেরকম মৌলিক পদার্থও থাকবে, এই ধরো আমার দুধ একটা মিশ্র পদার্থ, তাই দুধের মধ্যে যেরকম মৌলিক পদার্থ আছে, যেরকম এলিমেন্টও আছে, সেরকম আবার কম্পাউন্ডও আছে। কম্পাউন্ডও আছে। যেমন দুধের মধ্যে তোমরা অনেক এলিমেন্ট আছে, আয়রন আছে, বিভিন্ন এলিমেন্ট থাকে। কম্পাউন্ড আবার কি কি থাকে? দুধের মধ্যে ওয়াটার পাওয়ার থাকে, ফ্যাট থাকে, এগুলো আমার কি? এগুলো এলিমেন্ট। ওয়াটার, ফ্যাট এগুলো তো এলিমেন্ট। কার্বোহাইড্রেট, চালের মধ্যে যেমন কার্বোহাইড্রেট থাকে, রুটির মধ্যে কার্বোহাইড্রেট থাকে, তাহলে এগুলো হচ্ছে আমার এলিমেন্ট। এর মধ্যে যেরকম এগুলো হচ্ছে আমার মিশ্র পদার্থ। তাই দুধকে আমরা মিশ্র পদার্থ বলি। ব্যাপারটা ক্লিয়ার হলো? মিশ্র পদার্থ কাকে বলবো? যার মধ্যে মৌলিক পদার্থ বা এলিমেন্টও থাকবে এবং কম্পাউন্ড বা যৌগিক পদার্থও থাকবে, তাকে বলা হয় গিয়ে
মিশ্র পদার্থ, যেমন দুধ, বায়ু, এদের মধ্যে যেমন মৌলিক পদার্থ আছে সেরকম যৌগিক পদার্থ আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো? একটা স্টেটমেন্ট মনে রাখবে, এই যে কোনো পদার্থেরই ভর আছে এবং সেটি প্রকৃতিতে কিছুটা জায়গা দখল করে থাকে। এবার তোমরা মনে করো এই ছোট্ট একটা বালির কণা, তোমরা ভাববে এর আবার কি ভর, কিন্তু যেগুলো খুব উন্নত মানের তুলা যন্ত্র, মানে যেগুলো ল্যাবরেটরিতে ইউজ করা হয়, ওইখানে এই একটা বালির দানারও ওজন করা যায়, একটা নুনের দানারও ওজন করা যায়। সামান্য কিছু ভর হলেও তার ভর থাকবেই থাকবে সমস্ত পদার্থের। বোঝা যাচ্ছে? ধরো তোমরা একটা ছোট্ট একটা বালির কণা নিয়ে আসলে বলবে এর আবার কি ভর, এটা কোনো পদার্থ নয়। কিন্তু উন্নত মানের যেগুলো তুলা যন্ত্রগুলো হয় ল্যাবরেটরিতে থাকে, সেখানে এই ছোট্ট একটা বালির দানারও ওজন করা যায়। তাহলে যার ভর আছে সে পৃথিবীতে কিছুটা হলেও জায়গা দখল করে থাকবে নাকি? যার ভর আছে সে তো আর হাওয়ায় ভেসে থাকবে না, তাহলে সে কিছুটা জায়গা দখল করে থাকবে। তাহলে এটা মনে রাখবে যে কোনো পদার্থেরই ভর আছে এবং সেটি কিছুটা জায়গা দখল করে থাকে। এবার পদার্থ কত প্রকারের হলো? পদার্থ কি কি ফর্মে বিলং করে আমাদের পৃথিবীতে? পদার্থ কত প্রকারের তো বললাম, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ। এবার প্রকৃতিতে পদার্থ কি কিভাবে পাওয়া যায়? কি কিভাবে পাওয়া যায়? কঠিন বা সলিড ফর্মে, তরল বা লিকুইড ফর্মে, আর গ্যাস ফর্মে। সলিড ফর্ম, লিকুইড ফর্ম আর গ্যাসেস ফর্ম। ঠিক আছে? কঠিন পদার্থে তোমরা কয়েকটা নাম জানো, ঠিক কি? ইট, কাঠ, বালতি। তরল পদার্থের নাম তেল, জল, মধু, তরল পদার্থগুলো। আর গ্যাসেস ফর্মে কি? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন অক্সাইড, এগুলো গ্যাসেস ফর্মে থাকে, এগুলো পদার্থ। তাহলে গ্যাস হলো এগুলো পদার্থ। গ্যাস হলো সেটা তো আমাদের পৃথিবীর মধ্যেই আছে, গ্যাস হলো সেটা আমাদের পৃথিবীর মধ্যেই আছে, সেটাও তো বায়ুমণ্ডলে কোনো না কোনো জায়গা দখল করে থাকছে। গ্যাসটা আমাদের নিচে যদি না থাকে, ধরো হাইড্রোজেন গ্যাস, সেটা আমাদের বায়ুমণ্ডলেতে কিছুটা জায়গা দখল করে আছে, আমাদের মাটিতে নাই থাকুক, আমাদের বায়ুমণ্ডলে জায়গা দখল করে আছে, তাহলে সেগুলো পদার্থ আমার। তাহলে কি কি ফর্মে বিলং করে? কঠিন ফর্ম, তরল ফর্ম আর গ্যাস ফর্ম। এবার দেখো, যে কোনো বস্তুই পদার্থ দিয়ে তৈরি, তোমরা সবাই বুঝতে পেরেছো এতক্ষণে। টেবিল, বাটি, বালতি, কাগজ, এগুলো পদার্থ দিয়ে তৈরি। দেখো বাটি, এটা তৈরি হবে কি দিয়ে? লোহা দিয়ে তৈরি হবে, বা কাঁচ দিয়ে তৈরি হবে, বা তামা, পিতল, বিভিন্ন জিনিসে তৈরি হতে পারে। তাহলে এইগুলো আমার কি? এগুলো পদার্থ তো। লোহা একটা পদার্থ, কাঁচ পদার্থ, তামা পদার্থ, পিতল পদার্থ, তাহলে এগুলো তো আমার পদার্থ। তাহলে সমস্ত পৃথিবীতে তুমি যা যা দেখছো তোমার বায়ুমণ্ডলের চারপাশে, তোমার পরিবেশের চারপাশে তুমি যা যা দেখছো সেগুলো কোনো না কোনো পদার্থ দিয়েই তৈরি। তুমি যে কাগজে লিখছো সেই কাগজটাও কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। যে পেনে লিখছো, যে পেনের কালিতে লিখছো, সেটাও কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। তাহলে পদার্থ জিনিসটা ক্লিয়ার হলো। নেক্সট আসো, শক্তি। শক্তি কি? শক্তির বিভিন্ন সংজ্ঞা পাওয়া যায়, সংজ্ঞা অনেকে দিয়ে থাকে, কিন্তু শক্তির যেটা মোস্ট অ্যাকসেপ্টেবল সংজ্ঞা হলো যে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। ঠিক আছে? প্রকৃতিতে শক্তি বিভিন্নভাবে পাওয়া যায়। কি কি শক্তি? যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চুম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি ও পারমাণবিক শক্তি। কিন্তু একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে শক্তিকে কোনোভাবেই সৃষ্টি বা
ধ্বংস করা যায় না, কেবলমাত্র রূপান্তর ঘটনা সম্ভব। শক্তিকে কোনোভাবে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র রূপান্তর ঘটনা সম্ভব। তুমি যদি এখানে ধরো একটা ইলেকট্রিক মোটর চালাও, মোটরটা কি করছে? জল তুলছে, তাহলে মোটরটা যখন জল তুলছে তাহলে এখানেও একটা শক্তি ব্যাপার চলছে না? কি শক্তি? না মোটর চলছে কি শক্তি দ্বারা? কারেন্ট দিয়ে চলবে, মানে কি শক্তি? তড়িৎ শক্তি। মোটরটা কারেন্ট দিয়ে চলবে মানে কি শক্তি? তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তি দিয়ে আমি মোটর চালাচ্ছি, কিন্তু মোটরটা তুলছে গিয়ে জল, কাজ করছে তো, একটা জল তুলছে, কাজ করছে। তাহলে মোটরটাকে দিচ্ছিলাম আমি তড়িৎ শক্তি, কিন্তু মোটরটা আমার কাজ করছে, কাজ করা মানে যেইগুলো কাজ করা বোঝায় সেগুলোকে বলা হয় যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি, যন্ত্রের মতো কাজ করছে, যান্ত্রিক শক্তি। তাহলে এখানে মোটরটা কি করছে? তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তি করছে। তাহলে এখানে শক্তির রূপান্তর হচ্ছে, শুধুমাত্র ক্ষয় হচ্ছে না, বা ধ্বংস হচ্ছে না, বা সৃষ্টি হচ্ছে না। বোঝা গেল? সেরকমই ধরো ঢাক বাজানো যখন হয়, যখন কেউ ঢাক বাজায়, তাহলে তার যে স্টিকগুলো দিয়ে মারা হয়, এখানে বাজানো হয় স্টিকগুলো দিয়ে। এখানে আমি তাহলে কি প্রয়োগ করছি? আমার শক্তি প্রয়োগ করছি। মানে আমি কি শক্তি বলতে পারি এটাকে? যান্ত্রিক শক্তি বলবো। আমি যখন এই স্টিকগুলোকে দিয়ে ঢাক বাজাচ্ছি, তাহলে আমি কি শক্তি করছি? এখানে যান্ত্রিক শক্তি। তাহলে এইখানে আঘাত করার প্রভাবে কি আওয়াজ তৈরি হয়। যখন আমি স্টিকগুলো দিয়ে এখানে মারছি, তখন এখানে কি হবে? আওয়াজ তৈরি হবে, ঢাকের শব্দ শোনা যাবে। তাহলে আমার যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তর হয়ে গেল। ঠিক আছে? তাহলে এইখানেই তোমরা মনে রাখো যে শক্তিকে কোনো রকমে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তাকে রূপান্তর ঘটনা সম্ভব। এবার যখন আমি ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টার পড়াবো, তখন এখানে আরো ডিটেলস ভাবে বলবো। আপাতত তোমরা পদার্থ কাকে বলে, কারণ পদার্থবিদ্যা পড়তে এসেছো, পদার্থ কাকে বলে সেটা জানো না হয়তো, এইগুলো জেনে রাখা প্রয়োজন যে পদার্থ কি। তাহলে পদার্থ শক্তির উপর একটা মোটামুটি ধারণা জেনে রাখো। নেক্সট, ভৌত রাশি। ভৌত রাশি মানে কি? না, ভৌত রাশি মানে হলো গিয়ে পরিমাপযোগ্য কোনো রাশি হলো ভৌত রাশি, পরিমাপযোগ্য কোনো বস্তু হলো ভৌত রাশি। কথাটা সরল মানে কি? না, আমি পৃথিবীতে যা যা দেখতে পাচ্ছি, আমার চারপাশে যা যা দেখতে পাচ্ছি, যাকে আমি মাপ করতে পারবো, যাকে আমি মাপতে পারবো, তাকেই বলবো ভৌত রাশি। বোঝা গেল? আমি চারপাশে আমার যা যা দেখতে পাচ্ছি, যাকে যাকে মাপতে পারবো, তাকেই বলে ভৌত রাশি। আমি আমার দৈর্ঘ্য মানে আমার উচ্চতা মাপতে পারি আমি, তাহলে আমার দৈর্ঘ্য একটা রাশি। উষ্ণতা মাপতে পারবো আমার নিজের, আমার উষ্ণতা একটা রাশি। কোন গাড়ির আমি গতিবেগ মাপতে পারবো, আমার গতিবেগ একটা রাশি। কোন গাড়ির গতিবেগ মাপতে পারি আমি না, তাহলে আমার গতিবেগ একটা রাশি। আচ্ছা, আমি সময়কে মাপতে পারবো স্টপ ওয়াচের সাহায্যে, এমনি নর্মাল ওয়াচের সাহায্যে সময়কে মাপতে পারি আমি, তাহলে আমার সময় একটা রাশি। তাহলে আমি এভরিথিং, আমি যা যা মাপতে পারি, যে কোনো জিনিস, তাকেই বলবো আমি ভৌত রাশি। আমি যা যা মাপতে পারি, ত্বরণ, মন্দন, বল, চাপ, যা যা পরিমাপনযোগ্য, তাকেই বলা হয় ভৌত রাশি। বোঝা গেল? এবার এই রাশিকেই দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গিয়ে স্কেলার রাশি, আর একটা হচ্ছে গিয়ে ভেক্টর রাশি। স্কেলার রাশি আর একটা গিয়ে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি না, যে ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, তাকে বলা হয় স্কেলার রাশি। যে কি বললাম, যে ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, তাকেই বলা হয়
স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কাকে বলা হয় না, যে ভৌত রাশির মান ও দিক দুই আছে তাকে বলা হয় গিয়ে ভেক্টর রাশি। আমি দেখেছি তোমরা এই অনেকেই স্কেলার রাশি আর ভেক্টর রাশি গুলিয়ে ফেলো। স্কেলার রাশিকে বলো মান আর দিক দুই আছে, ভেক্টর রাশি শুধুমাত্র মান আছে, আবার অনেকে ঠিকঠাকই বলো, কিন্তু বেশিরভাগ জন গুলিয়ে ফেলে একটা কনফিউশন ক্রিয়েট হয়। তাই কনফিউশন যাতে ক্রিয়েট না হয় তোমরা মনে রাখো স্কেল মনে রাখো, স্কেলার মানে স্কেল, ঠিক আছে, স্কেলার মানে স্কেল। তাই স্কেলের সাহায্যে আমরা কি মাপি, কোন দিক শুধু মাপি কি, মাপি না, শুধু আমরা কি মাপি, মান মাপি, কত সেন্টিমিটার মাপি, কত ইঞ্চি মাপি, কত মিটার মাপি, শুধু মান মাপি না, শুধু মান মানে কি ইংরেজিতে বলে ভ্যালু। স্কেলের সাহায্যে আমরা কি মাপি, মান মাপি বা ভ্যালু মাপি, কিন্তু কোনো দিক মাপি না। তাহলে এই স্কেলের সাহায্যে মনে রাখো স্কেলার রাশি, স্কেলের সাহায্যে কি মাপছি, আমি মান মাপছি, দিক মাপছি না। তাহলে এখানেই মনে রাখো যে স্কেলার রাশি মানে হলো গিয়ে যে রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই তাকে বলা হয় স্কেলার রাশি। আর ঠিক উল্টোটা ভেক্টর রাশি, যে রাশির মান ও দিক দুই আছে তাকে বলা হয় গিয়ে ভেক্টর রাশি। সংজ্ঞাটা ক্লিয়ার হলো? এবার আসো এক্সাম্পল। স্কেলার রাশি এক্সাম্পল কি, দৈর্ঘ্য। স্কেলার রাশি এক্সাম্পল দৈর্ঘ্য। আমাকে যদি বলা হয় একটি গাছের দৈর্ঘ্য, এই যে একটা গাছ আছে, এই গাছের দৈর্ঘ্য মাপতে, আমি বললাম এখানে 15 ফিট, অনেক বেশি বলে বললাম, যাক। তাহলে আমাকে বলতে লাগবে কি যে 15 ফিটটা কোন দিকে আছে, গাছ তো উপরের দিকে হবে না, আমাকে কি বলতে লাগবে 15 ফিটটা কোন দিকে আছে, এইদিকে 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 এইদিকে, বলতে লাগবে না। আমাকে যখন জিজ্ঞাসা করা হয় গাছটির উচ্চতা কত, আমি সোজা বলে দেবো গাছটির উচ্চতা 15 ফিট। আমাকে কোনো দিক বলার দরকার আছে কি, নেই। তাই দৈর্ঘ্য আমাদের একটা স্কেলার রাশি। ভর, যদি আমি চিনি মাপতে যাই, 2 কেজি চিনি, 2 কেজি, আমার বলার প্রয়োজন আছে কি 2 কেজি কোন দিকে, এইদিকে 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 এইদিকে, প্রয়োজন নেই। সেম জিনিস সময়ের ক্ষেত্রেও, সময়ের ক্ষেত্রে আমি জাস্ট খালি সময়টা মাপি, এত সেকেন্ড, 20 সেকেন্ড, 20 সেকেন্ড কোন দিকে সেটা বলার দরকার নেই, আছে নেই, কারণ আমি শুধু সময় বলবো না। টাইম কটা হয়েছে এখন, এখন বাজে 4টে, তাহলে কোনো এখানে দিক বলার দরকার নেই, শুধুমাত্র ভ্যালুটা মানে মানটা বললেই চলে। সেরকম শক্তি উষ্ণতা দুটোই প্রকাশ করার জন্য কোনো দিকের দরকার হয় না, শুধুমাত্র মানটা বললেই চলে। তাহলে যে সমস্ত রাশির দিক বলতে লাগে না, শুধুমাত্র মানটা বললেই চলে, সে রাশিকে কি বলা হয়, স্কেলার রাশি। তাই দৈর্ঘ্য, ভর, সময়, শক্তি, উষ্ণতা একে বলা হয় স্কেলার রাশি। এবার ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি, উদাহরণ দেখো, ত্বরণ, মন্দন, বল, চাপ প্রভৃতি। দেখো সরি ধরো এই টেবিলের উপর একটা ব্লক আছে, একটা টেবিল, এই টেবিলের উপর একটা কাঠের ব্লক আছে, একটা কাঠের ব্লক আছে। তো এর উপর আমি বল লাগাবো, বললাম এর উপর আমি বল লাগাবো, কিন্তু আমি বললে হলো যে এর উপর আমাকে 2 নিউটন বল লাগাতে বলা হয়েছে, 2 নিউটন বল লাগাতে বলা হয়েছে। তাহলে এখানে আমাকে বলতে হবে বলটা আমি কোন দিকে লাগাবো, মানে বলটা আমি কোন দিকে দেব, এদিকে দিয়ে দেব নাকি ওপর দিক দিয়ে দেব নাকি নিচের দিক দিয়ে দেব নাকি এ সাইড দিয়ে দেবো, এখানে আমাকে বলতে হবে। কিন্তু আমি বলটা কোন দিক দিয়ে দেবো, বলটা এদিক দিয়ে দেওয়া যেতে পারে, এদিক দিয়েও যাওয়া যেতে পারে, এদিক দিয়েও যাওয়া যেতে পারে, আবার এদিক দিয়েও যাওয়া যেতে পারে। তাহলে আমাকে এই বলটা প্রকাশ করার জন্য
বলতে হবে বলটাকে আমি কোন দিক দিয়ে দিচ্ছি এবং বলটা আমি কোন মানে দিচ্ছি। তাহলে বলটার ভ্যালু এবং ডিরেকশন, দিক মানে ডিরেকশন আমাকে দুটোই বলতে হচ্ছে বলটা প্রকাশ করার জন্য, তাই একে বলা হয় ভেক্টর রাশি। চাপ, ধরো একটা রাবারের বল আছে আমার কাছে, তাহলে এখানে আমি চাপ দিচ্ছি, প্রেসার দিচ্ছি, চাপ ইংরেজি হচ্ছে প্রেসার। তাহলে প্রেসারটা কোন দিক দিয়ে দিচ্ছি? অপর দিক দিয়ে, মানে ঊর্ধ্বচাপ দিচ্ছি, নিম্নচাপ নাকি পার্শ্বচাপ? তাহলে আমাকে দিকটা বলতে হবে, এদিক দিয়ে হলে পার্শ্বচাপ, এদিক দিয়ে হলে ঊর্ধ্বচাপ, নিম্নচাপ এদিক দিয়ে হলে। তাহলে আমাকে এই চাপ মানে প্রেসার, বলের ইংরেজি হচ্ছে ফোর্স, তাহলে এই ফোর্স প্রেসার ডিনোট করার জন্য আমাকে মান মানে এই যে ভ্যালু আর দিক দুটোই বলতে হচ্ছে, তাই বল এবং চাপকে বলা হয় গিয়ে ভেক্টর রাশি। সেরকমই ত্বরণ আর মন্দন, এই ত্বরণ আর মন্দন একে অপরের মানে পূরক, কিন্তু সব ওই প্লাস আর মাইনাসের ব্যাপার, মানে দিকের ব্যাপার। ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাক্সেলারেশন। আমাকে ত্বরণ প্রকাশ করতে গেলে বলতে হয় কোন দিকে, যদি পজিটিভ দিকে হয়, যদি পজিটিভের দিকে হয় তাহলে একে বলা হয় ত্বরণ। মানে ধরো কোনো একটা গাড়ি চলছিল, কোনো একটা গাড়ি চলছিল, হঠাৎ করে ব্রেক মারা হলো। কোনো একটা গাড়ি ধরো 30 কিমি/আওয়ারে চলছিল, কিন্তু ব্রেক মারা হলো, তাহলে ব্রেক মারলে থেমে যাবে, তাহলে ব্রেক মারলে থামছে, ব্রেক মারলে থেমে যাবে, তার মানে এখানে কি হচ্ছে? মন্দন হচ্ছে। আবার ধরো থেমেছিল, সেটা হঠাৎ করে চলতে শুরু করে দিল, তাহলে এখানে কি হচ্ছে? ত্বরণ হচ্ছে। তাহলে আমাকে মান আর দিক দুই বলতে হবে, কিন্তু ত্বরণের দিক হচ্ছে গিয়ে পজিটিভ, মানে প্লাসের দিকে গেলে গতি, ত্বরণ প্লাসের ভ্যালু হলে সেটাকে বলা হয় ত্বরণ, আর মাইনাসের ভ্যালু হলে সেটাকে বলা হয় মন্দন। বোঝা গেল? এগুলো হচ্ছে তুমি এখানে না অতটা ডিটেলস যদি না বুঝতে পারো, এগুলো যখন নেক্সট একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা হবে, ক্লাস হবে, তখন তুমি এখানে ত্বরণ এবং মন্দনের ক্লারিফিকেশন পেয়ে যাবে। এখানে হয়তো বুঝতে পারছো না তুমি, সেরকম কোনো স্লাইডে বানানো নেই, এখানে জাস্ট তুমি জেনে রাখো উদাহরণগুলো। ত্বরণ, মন্দন, বল, চাপকে তাহলে কি বলা হয়? ভেক্টর রাশি। ঠিক আছে? এবার আসছে কি ক্লাসিফিকেশনে, ভৌত রাশি শ্রেণী বিভাগ। ভৌত রাশি মানে কি বললাম? যে পরিমাপযোগ্য কোনো বস্তুই হলো ভৌত রাশি। ঠিক আছে? পরিমাপযোগ্য কোনো বস্তুই হলো ভৌত রাশি। এই ভৌত রাশিকেই দুই ভাগে ভাগ করা হয় প্রাথমিকভাবে, একটা মান ও দিক অনুসারে, আর একটা হচ্ছে গিয়ে পরিমাপ অনুসারে। মান ও দিক অনুসারে যে ভাগ করা হয় তাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। আগে বললাম তোমাদের স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যার কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, তাকে বলা হয় স্কেলার রাশি। মনে করো নিয়মটা বললাম যে স্কেলার মানে মনে করো স্কেল, স্কেল দিয়ে আমরা কি মাপি? শুধুমাত্র মান মাপি, দিক মাপি কি? দিক মাপি না। তাহলে স্কেলার রাশি মানে হলো গিয়ে যে সমস্ত ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, তাকে বলা হয় গিয়ে স্কেলার রাশি। উদাহরণ কি কি? দৈর্ঘ্য মানে লেন্থ, টাইম, টেম্পারেচার এটসেট্রা। ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি কি? যে সমস্ত ভৌত রাশির মান ও দিক দুই আছে তাকে বলা হয় গিয়ে ভেক্টর রাশি। ঠিক স্কেলারের উল্টো, মানে স্কেলারে শুধুমাত্র মান থাকবে কিন্তু দিক থাকবে না, কিন্তু ভেক্টরে মান ও দিক দুটোই থাকবে, তাকে বলা হয় গিয়ে কি? ভেক্টর রাশি। এর এক্সাম্পল কি? ফোর্স মানে বল, প্রেসার, ঠিক আছে, অ্যাক্সিলারেশন এটসেট্রা। ওকে, এবার পরিমাপ অনুসারে ক ভাগে ভাগ করি আমরা? পরিমাপ অনুসারে মানে
আমাদের পরিমাপের ভিত্তিতে আমরা ভৌত রাশিকে আবার তিনটি ভাগে ভাগ করি। কি কি? মূল রাশি, ইংরেজিতে একে বলা হয় বেসিক কোয়ান্টিটিস, যৌগিক রাশি, ইংরেজিতে একে বলা হয় ডিরাইভড কোয়ান্টিটিস, আর পূরক রাশি একে বলা হয় সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস। ঠিক আছে? বেসিক কোয়ান্টিটিস মানে কি? যেগুলো আমাদের মূল। উদাহরণ কি কি? উদাহরণ দিলে বুঝতে পারবে। আমাদের মূল রাশি কি কি? লেন্থ। একে মূল রাশি কেন বলছি? লেন্থকে মূল রাশি কেন বলছি? না, লেন্থ মাপতে গেলে আমাকে যদি বলা হয় এই গাছটার উচ্চতা মাপতে, এই গাছটার উচ্চতা মাপতে, আমি কি গাছটার প্রস্থ মাপবো? মাপবো না, আমি শুধু উচ্চতাটা মাপবো। বা আমাকে যদি বলা হয় আমার উচ্চতা মাপতে, আমার লেন্থ মাপতে, আমার হাইট মাপতে, তাহলে কি আমার লেন্থ মাপতে গেলে ওয়েট মাপার কোনো দরকার আছে? আমার হাইট মাপতে গেলে আমার কি ওয়েট মাপার কোনো দরকার আছে? দরকার নেই। তাহলে লেন্থ হলো গিয়ে মূল রাশি, মানে শুধুমাত্র এইটা মাপলেই চলবে। এইটা মাপার জন্য অন্য কোনো রাশির দরকার নেই, শুধুমাত্র লেন্থ বলেছে মানে লেন্থ মাপলেই চলবে, তাই একে বলছি আমরা মূল রাশি। ব্যাপারটা ক্লিয়ার হলো? সেরকম টাইম, টাইম মাপতে আমি কি অন্য কোনো কিছু জিনিসের আর অন্য কোনো রাশির সাহায্য নিই না। আমাদের কাছে টাইম মাপার যে যন্ত্র স্টপ ওয়াচ থাকলে আমি টাইম মাপতে পারবো, অন্য কোনো জিনিস আর মাপার দরকার নেই। টেম্পারেচার, এটাও মূল রাশি। মাস মানে ভর, আমাকে যদি ভর মাপতে বলা হয় তাহলে আমি কি, আমাকে যদি আমার ওয়েট, ভর মানে ওয়েট, আমাকে যদি ভর মানে ওয়েট না, ভরকেই ওর সঙ্গে অভিকর্ষ ত্বরণ যুক্ত ওয়েট সিস্টেম, যাই হোক, আমাকে যদি বলা হয় আমার ওয়েটটা মাপতে, তাহলে কি আমি আমার লেন্থটা মাপবো? আমাকে যদি আমার ওয়েটটা মাপতে বলা হয় তাহলে কি আমি আমার হাইটটা মাপবো না, শুধুমাত্র ওয়েট মাপতে বলেছে, ওয়েট মাপবো সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। বোঝা গেল? তাহলে মূল রাশি কাকে বলবো না? যে সমস্ত রাশিগুলিকে মাপার জন্য অন্য কোনো আর রাশির দরকার হয় না। ঠিক আছে? তাকে বলা হয় গিয়ে মূল রাশি। এবার আসছো ডিরাইভড কোয়ান্টিটিস বা যৌগিক রাশি। আচ্ছা, আমাকে যদি মাপতে বলা হয় এরিয়া, এরিয়া আমি কিভাবে মাপতে পারি? না, সেই ক্ষেত্রটার আমাকে লেন্থ জানতে হবে এবং ব্রেথ জানতে হবে, মানে দৈর্ঘ্য জানতে হবে এবং প্রস্থ জানতে হবে। বড় আকার হলে সেই বাহু জানতে হবে। তাহলে এরিয়া মাপের জন্য ডিরেক্টলি কোনো রাস্তা নেই, আমাকে লেন্থ মাপতে হবে আর ব্রেথ মাপতে হবে, দিয়ে গুণ করতে হবে, তবেই গিয়ে আমি এরিয়া পাবো। তাহলে এরিয়া কি স্বাধীনভাবে মাপতে পারছি? আমি মাপতে পারছি না, তার জন্য আমার লেন্থ লাগছে, ব্রেথ লাগছে, তাই এরিয়াকে বলা হয় ডিরাইভড রাশি, ডিরাইভড কোয়ান্টিটিস, যৌগিক রাশি। বোঝা গেল বেসিক কোয়ান্টিটিস আর ডিরাইভড কোয়ান্টিটিসের মধ্যে পার্থক্যটা, ফারাকটা বোঝা গেল? আবার যদি আমাকে বলা হয় ফোর্স মাপতে, ফোর্স, বল, ফোর্সের মাপতে গেলে আমাকে কি কি লাগবে? আমাকে লাগবে ভর লাগবে বস্তুটার, মানে ম্যাস লাগবে, ইন্টু ত্বরণ এ। তাহলে ফোর্স মাপতে গেলে আমাকে এই যে ভরের প্রয়োজন এবং ত্বরণের প্রয়োজন। তাহলে ফোর্স হচ্ছে কি যৌগিক রাশি। আবার যদি বলা হয় আমাকে স্পিড মাপতে, তাহলে কি কি লাগবে? না, ডিস্টেন্স লাগবে আর টাইম লাগবে, নাকি? ধরো একজন এই গ্রাউন্ডের এই কর্নার থেকে শুরু করে এখানে দৌড়ে এলো, তাহলে আমাকে যদি বলা হয় এর স্পিডে গতিবেগ নির্ণয় করতে, আমাকে তাহলে কি কি নির্ণয় করতে হবে? আমাকে এই মাঠটার পরিসীমা ব্যবহার করতে হবে, মানে মাঠটা কতখানি দূরত্ব মাপতে হবে, এবং সে এই মাঠটা কতক্ষণে কমপ্লিট করেছে দৌড়ানো সেই টাইমটা মাপতে হবে, তবেই কি আমি তার গতিবেগটা পাবো। তাহলে
স্পিড হয়ে গেল কি আমার ডিরাইভড রাশি। তাহলে যৌগিক রাশির এক্সাম্পল কি না এরিয়া, ফোর্স আর স্পিড, এরকম বিভিন্ন রাশির ইটসেট্রা। ঠিক আছে, তাহলে যৌগিক রাশি আর মূল রাশির মধ্যে পার্থক্যটা বুঝতে পারলো। এবার আসো গিয়ে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস। সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিসের মধ্যে দুটো জিনিস পড়ে কি কি, প্লেন অ্যাঙ্গেল আর হচ্ছে গিয়ে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল, ওকে। প্লেন অ্যাঙ্গেলটা কি জিনিস? আচ্ছা আমাকে তোমরা বলো এই যে কোণটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। এই কোণটা ধরো 60 ডিগ্রি। তাহলে এইগুলো কি অ্যাঙ্গেল? এই কোণে এইগুলো কি অ্যাঙ্গেল? দেখো এখানে কত অক্ষ আছে? দুটো অক্ষ না, ওয়াই অক্ষ, এক্স অক্ষ। তাহলে যে সমস্ত কোণ দুটো অক্ষের ওপর মানে 2Dর ওপর নির্ভর করে তাকে আমরা কি বলি? প্লেন অ্যাঙ্গেল বলি। মানে এগুলো তো সহজ ভাষায় বলছি, এগুলো তো কিসের ওপর কোণ? এগুলো তো সমতলের উপর কোণ না। এই সমতলের উপর আমি যদি এরকম রেখে দিই, এটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এরকম হলে 45 ডিগ্রি বা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এগুলো কি কি কার উপর রাখছি? আমি সমতলের উপর রাখছি। আমাদের অঙ্কে যে ব্যবহার হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 50 ডিগ্রি অ্যাঙ্গেল, সমস্ত অ্যাঙ্গেলই হলো গিয়ে আমার প্লেন অ্যাঙ্গেল। বোঝা গেল প্লেন অ্যাঙ্গেলটা? এবার আসো কি সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলটা কি? ধরো একটা পিরামিড আছে, পিরামিডটার আমি এইখান থেকে একটা অংশ আমি কেটে নিচ্ছি। এইখান থেকে একটা অংশ আমি কেটে নিচ্ছি, ঠিক আছে? এই অংশটা আমি কেটে নিচ্ছি। তাহলে এই যে অংশটা কাটছে এখানে তাহলে কটা অক্ষ আছে? 3টে অক্ষ আছে। এটাকে 2Dর উপর নির্ভর করছে। এখানে তো দুটো অক্ষ ছিল, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, কিন্তু এখানে দেখো এটা একটা 3D ফিগার। তাহলে এইখানে আমি যদি মাপতে যাই যে এইটা আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলাম, তাহলে আমাকে তখন সলিড অ্যাঙ্গেল মাপতে হবে। বোঝা গেল প্লেন অ্যাঙ্গেল জিনিসটা কি আর সলিড অ্যাঙ্গেল কি? এগুলোকে বলা হয় গিয়ে পূরক রাশি বা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস। আশা করি তোমরা এই ক্লাসিফিকেশনটা বুঝতে পারলে। এবার দেখো একটা মূল রাশির চার্ট আছে, দেখো তোমরা। দৈর্ঘ্য বললাম মূল রাশি। দৈর্ঘ্যকে আমরা ফিজিক্সে কি দিয়ে ডিনোট করি? এল দিয়ে ডিনোট করি বা অথবা এক্স দিয়েও ডিনোট করি অনেক সময়। দৈর্ঘ্য কি দিয়ে মাপি আমরা? পরিমাপক যন্ত্রের নাম বলি না, মাপক স্কেল, মানে সাধারণ যে স্কেল ব্যবহার করি আমরা, বা ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য মাপতে পারি, স্ক্রু গেজের সঙ্গে মাপা যায়। এবার তোমাদের মনে রাখতে হবে যেগুলো, এই মাত্রাগুলো মনে রাখতে হবে। আমি যে ক্লাসের প্রথমে বললাম যে আজকে মাত্রা তৈরি করা শেখাবো, ওই মাত্রাগুলো তৈরি করতে গেলে তোমাদেরকে এই বেসিক কোয়ান্টিটিসের মাত্রাগুলো জেনে রাখতে হবে। খুব বেশি নেই, 4টি আছে, জেনে রাখতে হবে। আচ্ছা, দৈর্ঘ্যের ইংরেজি কি? লেন্থ। তাই এই লেন্থের এলটাকে আমি যদি এলটাকে বার করে নিই, এটাই হয়ে গেল এর মাত্রা। এবার শুধুমাত্র দৈর্ঘ্যের মাত্রাই এল নয়, দৈর্ঘ্যকে যেমন আমি কি দিয়ে মাপি? দৈর্ঘ্য মানে আমি কি মাপি? লেন্থ মাপছি না, কোনো জিনিসের লেন্থ মাপছি। সেরকম আমি যদি প্রস্থ মাপি, সেটাও তো আমি লেন্থই মাপবো। ধরো এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্যটা প্রস্থ। এখানে যেমন এই লেন্থটা মাপবো, প্রস্থ মাপতে গেলে আমি তো এখানে এই লেন্থটাই মাপবো, এই লেন্থটা মাপবো। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মাপলে সেটা কিসে আসবে? সেমিতে বা মিটারে। সেমিতে বা মিটারে কি আসে? লেন্থ বেরোচ্ছে। উচ্চতা, গভীরতা, তোমাদের উচ্চতা, গভীরতা, আর বলো দূরত্ব, সরণ, দূরত্ব, সরণ সবই আমাদের লেন্থে মাপবো, সবই আমাদের সেমিতে মাপবো। সরণ,
দূরত্ব কিসে মাপি? এত মিটার যাচ্ছে, এত কিমি যাচ্ছে, তাহলে ওগুলো আমি কি মাপছি? লেন্থ মাপছি। তাহলে যেগুলোর আমি লেন্থ মাপছি তাহলে সেই সব রাশিগুলোর মাত্রা হয়ে যাবে গিয়ে এল। ইজ ইট ক্লিয়ার? নেক্সট, ভরের ইংলিশ নাম কি? ম্যাস। তাই একে আমরা সিম্বল হিসাবে এম ব্যবহার করি। ফিজিক্সের সিম্বল আমরা এম ব্যবহার করি। কি দিয়ে মাপা যায়? না সাধারণ তুলে যন্ত্রের সাহায্যে মাপা যায়। তার মাত্রা কি? এই যে এম এর আমি এমটাকে নিয়ে নিচ্ছি, তাই মাত্রা হলো গিয়ে এম। ওকে, ভরের মাত্রা হলো কি? এম। সময় ইংরেজির নাম কি? টাইম। কি দিয়ে মাপা যায়? স্টপওয়াচের সাহায্যে মাপা যায়। স্টপওয়াচের সাহায্যে মাপা যায়। তাহলে টাইমের আমি যদি টিটাকে বার করে নিই তাহলে ওটা হয়ে যাবে তার মাত্রা। টাইমের টিটাকে বার করে নিলে ওটা হয়ে যাবে এর মাত্রা। তাপমাত্রা প্রতীক কি? কে। কে মানে কেলভিন। তাপমাত্রাকে কি দিয়ে মাপা যায়? থার্মোমিটার। কোণ মানে অ্যাঙ্গেল, এর প্রতীক কি? রেডিয়ান। রেডিয়ানে আর এর প্রতীক হিসেবে ব্যবহার করে। রেডিয়ান এর আর এটাকেই প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। একে আমরা কি দিয়ে মাপি? না চাঁদা। চাঁদায় যেমন দেখতে হয়, তোমরা ব্যবহার করেছো ম্যাথে, এখানে মার্কিং করা থাকে। একে ইংরেজিতে বলা হয় প্রোটেক্টর। অনেক সময় ইংরেজি নামটা দেয়, তোমরা তাই জেনে রাখো, প্রোটেক্টর। তড়িৎ প্রবাহ, একে কি দিয়ে ডিনোট করা হয় প্রতীক হিসাবে? আই, বড় হয় বা ছোট হয়। তড়িৎ প্রবাহকে কি দিয়ে মাপা হয়? অ্যামিটার দিয়ে। আর তড়িৎ প্রবাহের মাত্রা কি? আই। তাহলে এই চারটে তোমাদের বেসিক মাত্রাগুলো মনে রাখতে হবে, তাহলেই তোমরা যে কোনো রাশির মাত্রা বার করতে পারবে। বোঝা গেল? এবার আমাদের কি? একক পদ্ধতি মানে কি? ইউনিট। ইংরেজিতে বলে ইউনিট। ইংরেজিতে বলে ইউনিট। তাহলে এই ইউনিটের প্রয়োজন কেন পড়লো? এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার ওয়েট কত, তুমি বলবে 56, কিন্তু এটা কি কমপ্লিট অ্যান্সার হলো? অ্যান্সার ইজ নো। তোমাকে বলতে হবে তোমার ওজনটা 56 গ্রাম নাকি 56 কেজি নাকি 56 পাউন্ড। নাহলে আমি কীভাবে বুঝবো তোমার ওয়েটটা 56 কত? তাহলে এই শুধুমাত্র সংখ্যার দ্বারা ফিজিক্সে কোনোভাবে কোনো রাশির মান বলা যায় না, তার জন্য একটা এককের প্রয়োজন হয়। ঠিক আছে? তাহলে এই যে গ্রাম, কেজি, পাউন্ড এগুলোকে আমরা বলছি ইউনিট বা একক। ঠিক আছে? বা ধরো কারো কোনো জিনিসের উচ্চতা বা কোনো টাওয়ারের উচ্চতা ধরো 160। এবার 160 কি আমাকে সেটা বলতে হবে। 160 সেমি নাকি 160 মিটার নাকি 160 ফিট, তাহলে আমাকে এটা বলতে হবে। তাহলে শুধুমাত্র মান দ্বারা ফিজিক্সে কোনো ভৌত রাশির পরিমাপের মান বলা সম্ভব নয়, তার জন্য একটা এককের প্রয়োজন হয়। বোঝা গেল? ফিজিক্সে যা রাশি আছে, যত রাশি আছে সবার জন্যই এক একটা একক আছে। যেরকম ভর বা মাসকে প্রকাশ করা হয় গ্রাম, কেজি, পাউন্ডের দ্বারা, উচ্চতাকে প্রকাশ করা হয় সেমি, মিটারের দ্বারা, সেরকম সময়কে প্রকাশ করা হয় সেকেন্ডের দ্বারা। এরকম আরো অনেক যৌগিক রাশি আছে যেগুলোকে আমরা
একক দিয়ে প্রকাশ করবো, মানে যা যা ফিজিক্সের রাশি আছে সবাইকে আমাদের একক দিয়ে প্রকাশ করতে হবে। একক ছাড়া কিন্তু মানের কোনো গুরুত্ব নেই, একটা কথা বারবার বলা লাগবে। তোমরা অনেক সময় ফিজিক্সে ম্যাথ করার সময় শুধুমাত্র যদি লিখে দাও 56 ওয়ান লাইনের অ্যান্সার ক্লিকের সময় বাদ দাও, কিন্তু তোমরা যদি মানে ডেসক্রিপশনে লেখো, ডেসক্রিপটিভ পেপারে লেখো, তো শুধু 56 লিখলে হবে না, তার সঙ্গে তার ইউনিটটাও দিতে হয় নাকি। আমাকে সেমি, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 সেমি লিখতে হয় না, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 সেমি লিখতে হয় না, শুধু 5 লিখে দিলে হবে না, সেরকমই। ওকে, আচ্ছা এই একক পদ্ধতি আবার 4টে আছে, কি কি? সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এমকেএসটাকে এসআই বলা হয়। এবার একটা একটা করে আসে। সিজিএস পদ্ধতি সেটা কি না, সিজিএস কথাটার মানে কি? সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, আর এস ফর হচ্ছে সেকেন্ড। সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। মানে সিজিএস পদ্ধতিতে যদি আমি লেন্থ মাপি তাহলে তার একক দাঁড়াবে সেন্টিমিটার বা সেমি। যদি আমি ভর মাপি বা মাস মাপি তার একক দাঁড়াবে গ্রাম, আর যদি আমি সময় মাপি তার একক দাঁড়াবে সেকেন্ড। ওকে, এফপিএসটা কি না, ফুট, পাউন্ড, সেকেন্ড। তাহলে এফপিএস পদ্ধতিতে যদি আমি লেন্থ মাপি তাহলে সেটা কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে, কোন এককের মাধ্যমে না, ফুটের মাধ্যমে, ভরকে পাউন্ডের মাধ্যমে, আর সময়কে সেকেন্ডের মাধ্যমে। ঠিক আছে। এমকেএস পদ্ধতিতে যদি মাপি তাহলে এম মানে মিটার, কে মানে কিলোগ্রাম, আর এস ফর সেকেন্ড। তাহলে এমকেএস পদ্ধতিতে যদি আমি লেন্থ মাপি মিটারে মাপবো, মাস মাপলে কিলোগ্রামে মাপবো, আর সময় মাপলে সেকেন্ডে মাপবো। দেখো সময়ের ক্ষেত্রে তিনটে একই, সেকেন্ড সেকেন্ড সেকেন্ড। সময়ের সিজিএস বলো, এসআই বলো, এমকেএস বলো, এফপিএস বলো, সমস্ত এককই হলো গিয়ে সেকেন্ড। ওকে, তাহলে এসআইটা কি না, এসআইটা হলো আমি যদি সিজিএস মাপি বললাম, এফপিএস পদ্ধতিতে মাপ হয় বললাম, আর এমকেএস এ মাপ হয় বললাম। এবার ধরো চায়না কোনো একটা জিনিস আমাদেরকে বিক্রি করছে সিজিএস পদ্ধতিতে মেপে, সেটাকে ধরো আমাদের এখানে এসে আমরা এমকেএস পদ্ধতিতে মাপছি, তাহলে একটা হিসাবের গড়বড় হবে নাকি। ধরো চায়না থেকে আমরা একটা কোনো জিনিস কিনছি, তারা সেটাকে সিজিএস পদ্ধতিতে মেপে দিচ্ছে, আর আমরা ওই বস্তুটাকে এমকেএস পদ্ধতিতে মাপছি, তাহলে একটা বস্তুর পরিমাণে কম বেশি হবে। এই কম বেশি বা বিভিন্ন দেশের মধ্যে এই পরিমাপের একক যেগুলো যে আছে এদের সবাইকে একই লাইনে আনার জন্য, ধরো ইন্ডিয়া এটা চলে, চায়নাতে এটা চলে, রাশিয়াতে এটা চলে, এটা এরকম যদি হতো সমস্যা হতো। তাহলে এই সমস্ত একককেই একই লাইনে আনার জন্য দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার নামক একটি সংস্থা, কি বললাম সংস্থাটার নাম, দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার সংস্থা একটা আন্তর্জাতিক একক পদ্ধতির স্বীকৃতি দেয়, যার নাম হলো গিয়ে এসআই। বোঝা গেল এসআইটা কি? এসআই এর ফুল ফর্ম হলো সিস্টেমিক ইন্টারন্যাশনাল ইউনিট। তাহলে এসআইটা কি না, দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার সংস্থা দ্বারা স্বীকৃত আন্তর্জাতিক একটি পরিমাপক একক হলো গিয়ে এসআই। বোঝা গেল? এবার এই কয়েকটা ভৌত রাশির আমরা সিজিএস পদ্ধতি মনে রাখতে হবে, এসআই পদ্ধতি মনে রাখতে হবে, আর মাত্রাগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো দৈর্ঘ্য কি বলেছিলাম, দৈর্ঘ্য
মানে লেন্থ, দৈর্ঘ্য মানে লেন্থ। তাহলে এই দৈর্ঘ্য মানে লেন্থ জাতীয় কোনো জিনিস বস্তু মাপতে গেলে তার সিজিএস ইউনিট কি হবে? সেমি। লেন্থ মানে তাহলে দৈর্ঘ্য হবে, সেরকম প্রস্থ হবে, উচ্চতা হবে, কোনো জায়গার দূরত্ব হবে। কোনো জায়গার দূরত্বকে আমি কি দিয়ে বলতে পারি? 100 মিটার বলতে পারি না? দূরত্বকে আমি কি দিয়ে প্রকাশ করতে পারি? 100 মিটার দিয়ে বলতে পারি। আবার 1000 সেমি, 10,000 সেমি, এত সেমি দিয়ে বলতে পারি। আবার কিমি দিয়ে বলতে পারি 1 কিমি। তাহলে দৈর্ঘ্য জাতীয় যে কোনো বস্তু, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দূরত্ব, এই সবগুলোকেই আমরা লেন্থ মাপি। তাহলে এই সিজিএস একক হলো গিয়ে সেমি। তার এসআই একক কি তাহলে? মিটার। আর দৈর্ঘ্যের ইংরেজি নাম কি ছিল? লেন্থ। লেন্থের এল নিলাম, মাত্রা হয়ে গেল গিয়ে এল, যেটা আমাদের আগের স্লাইডেও বললাম। এই সম্পর্কে আমরা রাখতে হবে কি, জানো সবাই, ছোটবেলা থেকে পড়ে আসছো, 1 মিটার সমান 100 সেমি। এবার নেক্সট ভর। ভর মানে ম্যাস। তার সিজিএস ইউনিট কি? গ্রাম। সিজিএস মানে কি? ছোট ইউনিট, ছোট। আর এসআই মানে বড় ইউনিট, এরকম ভাবো। তাহলে ছোট ইউনিট কি হবে? গ্রাম। বড় ইউনিট কি হবে? কেজি। মাত্রা কি হবে? মাসের এম নিলাম, মাত্রা হলো কি এম। 1 কেজি সমান 1000 গ্রাম, জানো তোমরা। সময়, টাইম, এটা বললাম। সময়ের ক্ষেত্রে সবগুলো একই, দেখো সিজিএসও একই, এপিএসও একই, আর এমকেএসও একই। তাহলে সময়ের ক্ষেত্রে সিজিএস আর এসআই একক দুটোই একই, হলো গিয়ে সেকেন্ড। মাত্রা টি, টাইমের টি। এবার দেখো ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? দৈর্ঘ্য স্কয়ার। এবার তোমরা বলবে না স্যার ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইনটু প্রস্থ পড়েছিলাম। দৈর্ঘ্য ইনটু প্রস্থ পড়েছিলাম, যেখানে দৈর্ঘ্য লেন্থ, এটা ব্রেথ। কিন্তু ফিজিক্সের ভাষা দেখো দৈর্ঘ্য স্কয়ার কেন বলা আছে এখানে? আমি লেন্থটাকে মাপছি ধরো 4 সেমি, আর ব্রেথটাকে মাপছি আমি 3 সেমি। দুটোকে আমি কিসে মাপছি? সেমিতে মাপছি কিনা? এই জন্যই যেহেতু দুটোর এককই একই, তাই আমরা ফিজিক্সে দৈর্ঘ্য স্কয়ার লিখে দিই, দৈর্ঘ্য ইনটু প্রস্থ লিখি না, সেটা আয়তক্ষেত্র হোক বড় ক্ষেত্র হোক। বুঝা গেল? কারণ দুটোকে আমরা এই যে দৈর্ঘ্যের একক সেমিতে মাপছি, দুটোর এককই একই, তার জন্যই ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য স্কয়ার লিখে দিচ্ছি। বুঝা গেল? এবার যদি দৈর্ঘ্য স্কয়ার লিখি, তাহলে এখানে একটা দৈর্ঘ্যের জন্য একটা সেমি ছিল, তাহলে এখানে সেমি স্কয়ার হয়ে যাবে, আর এখানে ওটা মিটার স্কয়ার হয়ে যাবে। তাহলে মাত্রা কি হবে? দৈর্ঘ্যের জন্য মাত্রা ছিল এল, এখানে দৈর্ঘ্য স্কয়ার, তাহলে এর মাত্রা হবে এল স্কয়ার। ক্লিয়ার? এবার আয়তন মানে ভলিউম। ভলিউম কি করবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু এই যে উচ্চতা। উচ্চতাটাকে আমরা কি দিয়ে মাপি? সেই তো সেমি দিয়ে মাপি। ধরো 2 সেমি উচ্চতা, সেই সেমি দিয়ে মাপছি। তাহলে আমি সেমি কতগুলো পাচ্ছি? না, দৈর্ঘ্য মাপছি, সেখানে একটা সেমি আসছে, প্রস্থ মাপছি, সেখানেও একটা সেমি আসছে, আবার উচ্চতা মাপছি, সেখানেও একটা সেমি আসছে। তাহলে সেমি 3 খানা আসছে, মানে দৈর্ঘ্যের ইউনিট 3টে আসছে। তাই সূত্র ফিজিক্সে দৈর্ঘ্যের কিউব। তাহলে এখানে যদি দৈর্ঘ্যের কিউব হয়, তাহলে সিজিএস পদ্ধতিতে সিজিএস এর একক, এই আয়তনের একক কি হবে? সেমি কিউব। এসআই কি হবে? মিটার কিউব। তাহলে তোমরা বলে মাত্রা কি হবে? এল কিউব। ক্লিয়ার? এবার দেখো ঘনত্ব, ইংরেজিতে নাম হচ্ছে ডেনসিটি। ডেনসিটি ঘনত্বের সূত্রটা কি? ভর বাই আয়তন। ভর বাই আয়তন, mass by volume, ভর বাই আয়তন। আচ্ছা, সিজিএস এ আমরা মাস বা ভরকে কি দিয়ে মাপতাম? গ্রাম দিয়ে। তাহলে গ্রামটা থাকবে কি ওপরে, নিচে ভলিউম মানে আয়তন সিজিএস কি দিয়ে মাপতাম? সেমি কিউব দিয়ে।
তাহলে ঘনত্বের সিজিএস ইউনিট হয়ে গেল গ্রাম পার সেমি কিউব। ওকে, গ্রাম পার সেমি কিউব। তাহলে ওটারই এসআই ইউনিট কি হবে? তাহলে গ্রামটা হয়ে যাবে কেজি আর সেমিটা হয়ে যাবে মিটার, কেজি পার মিটার কিউব। বুঝা গেল? এবার মাত্রা কি হবে না মাস, মাসের ভলিউম কি? এই মাসের মাত্রা কি? এম। আর ভলিউমের মাত্রা কি? আয়তনের মাত্রা কি? এল কিউব। আগে স্লাইডে দেখো এল কিউব। তাহলে নিচে যখন এল কিউব আছে ওটাকে যদি আমি উপরে আনতে যাই তাহলে কি করতে হবে? এম এল টু দি পাওয়ার -3। নিচে এটাকে উপর তুলতে গেলে -3 যাবে। বুঝা গেল? তাহলে এইভাবে সূত্র, এই মাত্রাগুলো ডিরাইভড হচ্ছে। তোমাদের যাদের এই যে সূত্রগুলো জানা নেই, চিন্তার কোনো কারণ নেই, অনেকে না জানা থাকতে পারে। যখন তোমাদের এই ঘনত্ব, বেগ, ত্বরণ নিয়ে ডিটেল আলোচনা হবে চ্যাপ্টার ওয়াইজ, তখন তোমরা অটোমেটিক্যালি সূত্রগুলো মেমোরাইজ করতে পারবে। এখন খালি দেখে নাও যে মাত্রাগুলো কিভাবে আমরা বানাতে পারছি, যেটা আমাদের পরীক্ষায় মুখস্থ করতে না হয়, বা আমরা যদি ভুলেও যাই আমরা যেন সেখানে পরীক্ষার খাতায় নিজে থেকে এটাকে ফর্ম করতে পারি, কনফিউশন যাতে ক্রিয়েট না হয়। বুঝা গেল? এবার বেগ, বেগ মানে স্পিড। বেগের সূত্রটা কি না দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্বকে আমরা কি দিয়ে মেজার করি? যে দূরত্ব লিখছি ডিস্টেন্স, আর সময়কে লিখছি আমি টি। ঠিক আছে, দূরত্বকে, ডিস্টেন্সকে আমরা কি দিয়ে মেজার করি? সিজিএস এ সেমি দিয়ে। আর নিচে আছে টাইম, সেকেন্ড। তাহলে বেগের সিজিএস একক কি হলো না সেমি পার সেকেন্ড। আর তাহলে এসআই একক কি হবে না এই সেমিটাই চলে যাবে মিটারে, আর সেকেন্ড তো সেকেন্ডে থাকবে, সেকেন্ড তো সবার একই, সিজিএসও একই, এসআইও একই। তাহলে বেগের এসআই ইউনিট হলো গিয়ে মিটার পার সেকেন্ড। বুঝা গেল? এবার আসো মাত্রা। মাত্রাটা কি না দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে মাপছি? সেমি দিয়ে না। লেন্থ তো এক প্রকারের, দৈর্ঘ্য তো এক প্রকারের লেন্থ, লেন্থ তো। তাহলে লেন্থের মাত্রাটা কি? এল হয়। আর নিচে কি আছে? টি, মানে টাইম, সময়, টাইম, টাইমের কি হয়? টি। তাহলে এটা উপরে উঠলে কি হবে? এল টি টু দি পাওয়ার -1। বোঝা গেল? এল টি টু দি পাওয়ার -1। এবার আসবে ত্বরণ। ত্বরণের সূত্র কি? বেগ পরিবর্তন ডিভাইডেড বাই সময়। বেগ পরিবর্তন মানে কি? মানে অন্তিম বেগ, ধরো আমি ভি দিয়ে প্রকাশ করছি অন্তিম বেগকে, মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে দেখো এই যে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ করলে যে বেগটা পাবো সেটা তো আমি বেগ পাচ্ছি না। ধরো অন্তিম বেগ আমার ছিল 20 আর প্রাথমিক বেগ ছিল হচ্ছে 8। তাহলে আমার বিয়োগফলটা কি দাঁড়াচ্ছে? 12। এখানে আমি এককটা কি লাগাবো? এই 12 এককটা কি লাগাবো? মিটার পার সেকেন্ডই লাগাবো না? এটাও তো বেগ, উপরে তো বেগ। অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ বাদ দিচ্ছি, তাহলে আমি কি পাচ্ছি? আমি তো বেগ পাচ্ছি 12 মিটার পার সেকেন্ডই তো বলবো। তাহলে উপরে আমার কে থাকছে? মিটার পার সেকেন্ডই থাকছে। আর নিচে কে থাকছে? টাইম। টাইমের ইউনিট কি? সেকেন্ড। তাহলে উল্টে গেলে এটা হবে মিটার, আর এসটা এখানে গুণ হয়ে যাবে, হবে গিয়ে সেকেন্ডের স্কোয়ার। ঠিক আছে? তাহলে এটা হলো গিয়ে বেগের এসআই ইউনিট, কারণ এখানে মিটারে নিয়েছি। যদি সেমিতে নিতাম তাহলে সিজিএস পেয়ে যেতাম। তাহলে এই বেগের বলছি, এটা হলো ত্বরণের, ত্বরণের এসআই ইউনিট মিটার পার সেকেন্ডের স্কোয়ার। ঠিক আছে? আর এটা যদি আমি সেমিতে নিতাম তাহলে হয়ে যেত আমার কি? ত্বরণের সিজিএস ইউনিট, যেটা মিটারটা তাহলে সেমিতে চলে আসবে, আর সেকেন্ড তো সেকেন্ডে থাকে, সেমি পার সেকেন্ডের স্কোয়ার। এবার মাত্রা কি হবে না মাত্রা হচ্ছে এম, মানে কি মিটার তো, মিটার তো এম মানে মাস নয়, কিন্তু এখানে এখানে মিটার দেখো লিখেছি, মিটার পার সেকেন্ড লিখেছি, মিটার পার সেকেন্ড এটা। তাহলে এম মানে মিটার, মিটার মানে কি লেন্থ, তো মিটার মানে কি দৈর্ঘ্য, তো তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি হয়? এল হয়। আর নিচে সেকেন্ডের স্কোয়ার মানে সময়ের স্কোয়ার, তাহলে সময়ের মাত্রা কি? টি, টি স্কোয়ার। তাহলে উপরে উঠলে এল টি টু দি পাওয়ার
-2। বোঝা গেল? এবার আসছে গিয়ে বল। বলকে ফিজিক্সে মানে বলকে ইংরেজিতে বলা হয় ফোর্স। ফোর্স যাকে ফিজিক্সে এফ দিয়ে ডিনোট করা হয়। ফিজিক্সে এফ দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? এফ দ্বারা বল বোঝানো হয় ফিজিক্সে। বলের সূত্র কি? মাস মানে ভর ইন্টু ত্বরণ। এ দিয়ে ত্বরণকে প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা, ত্বরণ ইন্টু এটা ভর হবে, সময় নয়, এটা ভর হবে, ঠিক আছে? ভর হবে, ভর, ঠিক আছে? তাহলে বলের সিজিএস ইউনিট কি? ডাইন। আর এসআই ইউনিট কি? নিউটন। এন দিয়ে প্রকাশ করা হয় নিউটন। পুরো কথা হলো নিউটন, যাকে এন দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এবার আসছে মাত্রা। এগুলো পড়ে দেবো। ডাইন কি করে আসছে, ডাইন, নিউটন, 1 নিউটন সমান যে লেখা আছে 10⁵ ডাইন, এগুলো সব পড়ে দেবো যখন ফোর্স চ্যাপ্টার পড়ানো হবে। এখানে অত ডিটেলস না জানলেও চলবে, খালি তোমরা জেনে রাখো মাত্রাগুলো কি করে ফর্ম হচ্ছে। আচ্ছা, মাস, তাই তো? তার মাত্রা কি? এম। আর এ মানে ত্বরণ। ত্বরণের মাত্রা কি? এক্ষুনি দেখলাম, L⁻²। L⁻²। তাহলে আমার কি দাঁড়িয়ে গেল? mLT⁻²। mLT⁻², ঠিক আছে? একই আবার দেখো চাপ। চাপকে বলা হয় প্রেসার। প্রেসার। চাপের সূত্র কি? না বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। তাহলে বলকে আমরা সিজিএসে বল বাই ক্ষেত্রফল, তো মানে ফোর্স আপন এরিয়া বললাম। এফ দিয়ে বলকে প্রকাশ করা হয়, আর এ দিয়ে, এ ফর এরিয়া, এ দিয়ে ক্ষেত্রফল প্রকাশ করা হয়। তাহলে বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা সিজিএসে বলকে কোন একক দিয়ে লিখছিলাম? আর ডাইন দিয়ে, যে ডাইন দিয়ে। তাহলে ডাইন উপরে থাকলো, আর নিচে থাকবে কে? এরিয়ার সিজিএস ইউনিট কি? সেমি স্কোয়ার। তাহলে চাপের প্রেসারের সিজিএস ইউনিট কি হয়ে গেল? ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, এবার এটা যদি এসআই ইউনিট হয় তাহলে ডাইনটা কোথায় হয়ে যাবে? নিউটনে চলে যাবে, আর সেমিটা মিটারে হবে। এবার নিউটন পার মিটার স্কোয়ার। একেই বলা হয় পাস্কাল, যাকে PA দিয়ে ডিনোট করা হয়। পাস্কাল, একে PA দিয়ে ডিনোট করা হয় পাস্কালকে। এবার আসি মাত্রা। তাহলে বলের মাত্রা কি দেখেছিলাম এখানে আমরা? mLT⁻²। আর ক্ষেত্রফলের মাত্রা কি? ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে গিয়ে লেন্থ স্কোয়ার, L²। ক্ষেত্রফলের মাত্রা। তাহলে দেখো একটা টেল কাটলো, একটা এল পড়ে আছে। L² মানে তো L × L, তাহলে একটা এল সঙ্গে একটা এল কেটে গেল, একটা এল পড়ে আছে। তাহলে এলটা উপরে উঠে যাবে, কত হবে? M। এলটা উপরে উঠে যাবে, L⁻⁻1। কিছু কেউ মাথায় কেউ নেই, তাহলে 1 আছে, L⁻⁻1 আর T⁻²। দেখে নাও, mL⁻⁻1 T⁻²। 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, এবার কার্য বা শক্তি ইংরেজিতে বলা হয় এনার্জি। এনার্জি, এনার্জি। এর সূত্র কি? বল ইন্টু সরণ। বল মানে কি? এফ। সরণ মানে ডিস্টেন্স। সরণ মানে কি? ডিস্টেন্স। সরণ মানে দূরত্ব। আপাতত জেনে রাখো সরণ মানে দূরত্ব, কিন্তু দূরত্ব সরণের মধ্যে ফারাক আছে। ওটা আমি পরে একমাত্রিক গতি বা দ্বিমাত্রিক গতি যখন পড়ানো হবে তখন সরণ এবং দূরত্বের মধ্যে কতটা ফারাক বলে দেবো। কিন্তু আপাতত মাত্রা তৈরির জন্য সরণ সমান দূরত্ব তোমরা ভাবতেই পারো। তাহলে ওকে আমি ডি দিয়ে প্রকাশ করছি। তাহলে এনার্জির সিজিএস ইউনিট কি হয়?
আর্গ, এটাকে বলে আর্গ। আর এসআই ইউনিট কি হয়? জুল, যাকে আমরা জে দিয়ে প্রকাশ করি, জুল। এবার মাত্রা কি হচ্ছে না, বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2, বলের মাত্রা, যে বলের মাত্রা এম এল টু দি পাওয়ার -2। আর সরণ মানে দূরত্ব, দূরত্ব আমরা কি দিয়ে মাপি? সেমি বা মিটার দিয়ে। তাহলে আমরা কি মাপছি? লেন্থ মাপছি। তাহলে মাত্রা কি হবে? এল। দূরত্বর মাত্রা এল কেন হলো বোঝা গেল তো? দূরত্বকে আমি কি দিয়ে মাপছি? 100 সেমি দূরত্ব, 100 সেমি দূরত্ব, সেমি তো আমি লেন্থ মাপছি, তো তার জন্যই এর মাত্রা হলো গিয়ে, দূরত্বের মাত্রা হলো গিয়ে এল। তাহলে একটা এল আর একটা এল গুণ হয়ে যাবে, কত হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এখানে কিন্তু প্লাস মাইনাসে খুব খেয়াল করে, পরীক্ষা খাতায় তোমাদের এটা মাইনাস এটা প্লাস করে দিল, তোমরা সঠিকভাবে আগে দেখবে অপশনটা, তারপর ক্লিক করবে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সম্পর্ক। 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। ঠিক আছে, নেক্সট ক্ষমতা, পাওয়ার। পাওয়ার কার্য বাই সময় হচ্ছে সূত্র। কার্যকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, ওয়ার্ক ডান, কার্য। তাহলে পি সমান ডাব্লিউ বাই এস, এস দিয়ে সময়কে প্রকাশ করছি। তাহলে কার্যর আমরা কি দেখেছিলাম? সিজিএস ইউনিট, আর্গ। আর নিচে তাহলে কে থাকবে? সেকেন্ড, সময়ের জন্য সেকেন্ড। তাহলে আর্গ পার সেকেন্ড হচ্ছে গিয়ে ক্ষমতার সিজিএস ইউনিট। তাহলে এবার যদি এসআই ইউনিটটা হয়, তাহলে আর্গটা কি হবে? এসআই এ না জুল, আর সময় তো সেকেন্ডই থাকে, জুল পার সেকেন্ড, যাকে ওয়াট বলা হয়। জুল পার সেকেন্ডও যা আর ওয়াটও তা, একই জিনিস। এবার মাত্রা, তাহলে কার্য বাই সময়, তাহলে উপরে কার মাত্রা থাকবে? কার্যের মাত্রা থাকবে। কার্যের মাত্রা কত? এম এল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর নিচে কার একক থাকবে? সময়ের মাত্রা থাকবে। তাহলে সময়ের মাত্রা কি হয়? টি, সমান কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এটা কিন্তু কাটবে না, এটা খুব খেয়াল করো, তোমরা তো কেটে দেবে এটাকে, এটা কিন্তু কাটবে না, কারণ এখানে -2 আছে, যে -2 আছে মানে এটা নিচে থাকতে চাই, তাই এটা উপরে উঠে গেল। এই 2 ছিল আর একটা চলে গেল, -3 হয়ে গেল। ঠিক আছে, এম এল টু টি টু দি পাওয়ার -3। 1 ওয়াট সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ পার সেকেন্ড হয়ে গেল। এবার তড়িৎ প্রবাহ বা কারেন্ট, সিজিএস ইউনিট হচ্ছে গিয়ে বায়ট, আর এসআই ইউনিট হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার, যাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। এর মাত্রা কি হয়? আই। তড়িৎ আধান বা চার্জ, সিজিএস ইউনিট হচ্ছে গিয়ে ইএসইউ, আর এসআই ইউনিট হচ্ছে গিয়ে কুলম্ব, যাকে আমরা সি দিয়ে প্রকাশ করি, কুলম্ব, যাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। তাহলে এর সূত্রটা কি? তড়িৎ প্রবাহ ইনটু সময়, তড়িৎ প্রবাহ ইনটু সময়। তাহলে এর মাত্রাটা কি হবে? তড়িৎ প্রবাহের মাত্রা কত? আই, আর সময়ের মাত্রা টি সমান আইটি। এটা খুব গুরুত্বপূর্ণ ইকুয়েশন। 1 কুলম্ব সমান 3 × 10 টু দি পাওয়ার 9 ইএসইউ হয়ে গেল। তাহলে এভাবেই তোমরা ফিজিক্সে যত রাশি আছে প্রত্যেকের সূত্র দেখে দেখে বেসিক কোয়ান্টিটিজের মাত্রাকে কাজে লাগিয়ে তোমরা এই মাত্রাগুলো ফর্ম করো, বেশি করে প্র্যাকটিস করো, এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ভিডিওর আপলোড পাওয়ার জন্য ফিজিক্সের নেক্সট ক্লাস নিয়ে নেক্সট দিন কথা আলোচনা হবে। তো যত সময় তোমরা শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং ক্লাসটা কতটা অ্যাকসেপ্টেবল হলো, কতটা ভালো লাগছে
আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।